আচ্ছা, যদি তোমাদের কোনো সমস্যা না থাকে তাহলে আমরা তো লাস্ট ক্লাসে এই ম্যাথটা দেখেছিলাম। এই ম্যাথটাতে এই পোর্শনটুকু তো আমাকে একটু বলো তো, যে এখানে টোটাল ফোর্স রিকোয়ার্ড টু লিফট দ্য প্লেট। ঠিক আছে, এই প্লেটটাকে আমাদের উপরের দিকে উঠিয়ে নেওয়ার জন্য টোটাল ফোর্সে এখানে এই যে আমাদের প্লেটের ওয়েট থেকে যে এই বুয়ান্ট ফোর্সটা বিয়োগ করে যে ভ্যালুটা পেয়েছে সেটা কেন যোগ করতেছে, সেটা কি বলতে পারবা এক্সপ্লেনেশন? তোমাদের কেউ একজন বলো আমাকে। যদি ক্লিয়ার না হও, ক্লিয়ার না হলে বলো, আমি দরকার হলে আবার বলে দিব। স্যার, ওই অবজেক্টটার ওয়েট তো নিচের দিকে যাচ্ছে, তো পানির জন্য উপর দিকে যে ফোর্স ওইটা বাদ দিলে ইফেক্টিভ ওয়েটটা পাওয়া যাবে। হ্যাঁ, ইফেক্টিভ ওয়েটটা তাহলে কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। হ্যাঁ, তাহলে আমরা এটা যোগ করতেছি কেন? ফাইনালি এসে আমরা এটাকে কেন যোগ করতেছি? জিনিসটা সহজ, দেখো আমার নিচের দিকে এই পরিমাণ ফোর্সটা কি এক্সট্রা কাজ করতেছে না? তার মানে আমি যদি প্লেটটাকে উপরে উঠিয়ে ফেলতে চাই তাহলে কি যেই ফোর্সটা দরকার আমরা ক্যালকুলেট করেছি ভিসকোসিটির জন্য, সেইটার সাথে কি এই পরিমাণ এক্সট্রা ফোর্সটা কি যোগ করতে হবে না? তাহলে তো প্লেটটা উপরের দিকে উঠে আসবে, নাহলে কি উঠে আসবে? নাহলে তো উঠবে না। দ্যাট মিনস আমাদের এই জন্যই এইটার সাথে এই ভ্যালুটা যোগ করতে হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। বাকিরা কি ক্লিয়ার, নাকি বাকিদের কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলো, আমি বলতেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে লেকচারে চলে যাই আমাদের। তো আমরা আজকে পড়বো সারফেস টেনশন থেকে নিয়ে। তো লাস্ট ক্লাসে তোমাদের একটু ডেসক্রাইব করা হয়েছিল কোহেশনটা কি আর এডেশনটা কি। কোহেশনটা হচ্ছে আমাদের যে লিকুইডের, ঠিক আছে, সেম লিকুইডের যে মলিকুল গুলোর মধ্যে মধ্যে যেই অ্যাট্রাকশন সেটা হচ্ছে কোহেশন। ঠিক আছে, আর অ্যাডেশনটা কি? অ্যাডেশনটা হচ্ছে আমাদের লিকুইডের মলিকুলের সাথে আমাদের যে সলিড বাউন্ডারি যে সারফেস আছে সেটার যে মলিকুলের যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে অ্যাডেশন। এখন আমরা জানবো যে সারফেস টেনশনটা কি। সারফেস টেনশনটা আসলে যে ঘটনাটা ঘটতেছে এটার মেইন রিজনটা হচ্ছে যে আমাদের একটা কোহেসিভ ফোর্স কাজ করতেছে এট দ্য ফ্রি সারফেস। ফ্রি সারফেস জিনিসটা কি তাহলে আমরা একটু জেনে নিই। ফ্রি সারফেস জিনিসটা হচ্ছে, দেখো মনে করো আমরা একটা কন্টেনারে একটা ফ্লুইড নিয়েছি, মনে করো পানি নিয়েছি, এটা ধরো একটা কন্টেনারের সলিড বাউন্ডারি, সেই কন্টেনারে আমাদের লিকুইড বা কোনো একটা পানি আছে। এট দ্য টপ, টপ সারফেসে কি আছে? এখানে টপ সারফেসে পানির মলিকুল গুলো আছে। সেই মলিকুল গুলো কিসের সাথে কন্ট্যাক্টে আছে? এয়ারের সাথে কন্ট্যাক্টে আছে। দ্যাট মিনস এট দ্য টপ সারফেসটাকে আমরা বলতেছি ফ্রি সারফেস। ঠিক আছে, দ্যাট মিনস এখানে এই যে সারফেস টেনশনটা ঘটনা ঘটার মেইন রিজন হচ্ছে আমাদের এই যে কোহেশন ফোর্সটা কাজ করতেছে এট দ্য ফ্রি সারফেসে, যে কোহেশন ফোর্স। এখন এখানে কিভাবে কাজটা হচ্ছে দেখো, এট দ্য ফ্রি সারফেসে কি ঘটনা ঘটতেছে। মনে করো ফ্রি সারফেসে যে মলিকুলটা আছে, ধরে নাও এখানকার একটা পানির মলিকুল, এই মলিকুলটা অ্যাট্রাক্ট করতেছে কি তার আশেপাশের যে পানির ভিতরকার যে মলিকুলগুলো আছে সেগুলো কি অ্যাট্রাক্ট করতেছে, তাই না? আর আর কি কাজ করতেছে? আর বাহিরের অ্যাটমসফিয়ারের যে মলিকুলগুলো আছে, তাই না? আর কি কাজ করতেছে? আর এই যে সলিড যে বাউন্ডারিটা আছে সেই বাউন্ডারি যে মলিকুল গুলা, মানে কন্টেনারে যে মলিকুল গুলা, সেগুলোর মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করতেছে। দ্যাট মিনস আমরা যদি খেয়াল করি আর একটু সিম্পলিফাই করে যদি বলি তাহলে বলা যায় কি এই মলিকুলটার মধ্যে মেইনলি অ্যাট্রাকশন, যদি জিনিসটা মলিকুলটা এখানে হয় তাহলে এট দ্য টপ সারফেসে যে পানির মলিকুল সেটাকে মেইনলি অ্যাট্রাকশন করতেছে কি আমাদের তার অন্যান্য যে আশেপাশে সারাউন্ডিং পানির মলিকুল, সেগুলো মেইনলি অ্যাট্রাকশন করতেছে। এই যে অ্যাট্রাকশন ফোর্সটা, এই যে অ্যাট্রাকশন ফোর্স গুলা, এই অ্যাট্রাকশন ফোর্স গুলা ব্যালেন্স করার জন্য কি আমাদের
মানে সেই মলিকুলটার বাহিরের দিকেও কি একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করার দরকার না, কিন্তু এখানে কোন রকমের বাহিরের কোনো অ্যাট্রাকশন ফোর্স কাজ করতেছে না। দ্যাট মিন্স একটা ইমব্যালেন্স সিচুয়েশন এখানে ক্রিয়েট হয়। এই যে এই কথাটা এখানে বলা হয়েছে। সো এখানে আমরা যেহেতু একটা ইমব্যালেন্স সিচুয়েশন এখানে ক্রিয়েট হচ্ছে, সেই জন্য দেখা যাচ্ছে কি এই জন্য আমাদের যে নিড ফোর্সটা তাহলে কোন দিকে কাজ করতেছে? শুধুমাত্র ফোর্সটা কোন দিকে? নিচের দিকে, তাই না? আর একই সাথে আমরা যদি সলিড বাউন্ডারির পোর্শনটুকু খেয়াল করি, দেখা যাচ্ছে কি এইখানকার যে মলিকুলগুলো আছে সেই মলিকুলগুলোও কি পানির মধ্যে অ্যাট্রাকশন কাজ করতেছে, আর একই সাথে কি সলিড বাউন্ডারির সাথে অ্যাট্রাকশন কাজ করতেছে। সলিড বাউন্ডারির সাথে যে অ্যাট্রাকশন কাজ করতেছে সেটাকে আমরা কি বলি? অ্যাডহেসিভ ফোর্স। আর পানির মধ্যে পানির মলিকুলগুলোর সাথে যে অ্যাট্রাকশন কাজ করতেছে সেটাকে আমরা কি বলি? কোহেসিভ ফোর্স। দ্যাট মিন্স আমরা এট দা মানে বাউন্ডারির কাছাকাছি পোরশনে দেখা যাবে যে আমাদের কোহেসিভ ফোর্সের পরিমাণটা বেশি থাকতেছে অ্যাডহেসিভ ফোর্সের তুলনায়। তার মানে আমাদের কি হবে? তখন কি হবে? আমাদের এই যে লিকুইডের যে সারফেসটা, ফ্রি সারফেসের যে লিকুইডটা মানে টপ লেয়ারটা, সেটা কি হবে? সেটা একটা যেহেতু আমাদের নিচের দিকে ইনওয়ার্ড ফোর্সটা বেশি হওয়ার কারণে, কোহেসিভ ফোর্সটা বেশি হওয়ার কারণে সেটা কি যাবে? সেটা চাবে মিনিমাম এরিয়া নিয়ে থাকার জন্য। মিনিমাম এরিয়া নিয়ে যখন থাকতে চাবে তখন কি হবে? টিউবের মধ্যে পানিটা যদি আমরা নেই তাহলে দেখা যাবে কি সেটা সার্কুলার শেপ ধারণ করতেছে। কারণ কি এই সার্কুলার শেপের জন্য দেখা যাচ্ছে এটা সব থেকে মিনিমাম এরিয়া নিয়ে থাকতে পারতেছে। তো এই ঘটনাটাকেই বলা হচ্ছে কি আমাদের সারফেস টেনশন। এই ঘটনাটা ঘটতেছে হচ্ছে মেইনলি সারফেস টেনশনের জন্য। ক্লিয়ার সবাই? জি স্যার। এখন দেখো সারফেস টেনশনের কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন রেইন ড্রপ, ঠিক আছে, তারপর হচ্ছে রাইজ অফ সোপ, রাইজ অফ স্যাপ ইন এ ট্রি, এরকম বিভিন্ন রকম উদাহরণ দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নিও। আর ইউনিটটা মনে রাখবা, সারফেস টেনশন ইউনিটটা হচ্ছে নিউটন পার মিটার, ঠিক আছে। এখন দেখো আমাদের কিছু কিছু ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টর গুলা হচ্ছে আমাদের সারফেস টেনশনের উপর ডিপেন্ড করতেছে, যেমন হচ্ছে নেচার অফ দ্য লিকুইড, নেচার অফ দ্য সারাউন্ডিং ম্যাটার, কাইনেটিক এনার্জি, এগুলো দেখে নিও। তো আমরা চলে আসতেছি এই তিনটা কেস দেখবো এখানে, ঠিক আছে। আমাদের হচ্ছে প্রেসার, ওয়াটার ড্রপলেট, সোপ বাবল আর লিকুইড জেট, এগুলার হচ্ছে প্রেসার, ইনসাইড প্রেসার কিরকম, তারপর সারফেস টেনশন, এগুলা নিয়ে আমরা এখন একটু ভালোভাবে আলোচনা করবো। তো প্রথমে হচ্ছে আমরা ওয়াটার ড্রপলেট চলে আসি। এই জায়গাগুলো একটু ভালোভাবে খেয়াল করো, কারণ এখান থেকে আমরা যে ইকুয়েশন গুলো ফর্মুলেট করব সেইখান থেকে কিন্তু আমাদের ম্যাথ করতে হবে। তো এই জিনিসগুলো যদি না বুঝি আমরা ম্যাথও বুঝবো না। তো প্রথমে আমরা একটু যে নোটেশন গুলো ইউজ করা হয়েছে সেই নোটেশন গুলো একটু জেনে নিই। পি দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে ইনসাইড আর আউটসাইড প্রেসারের যে ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের পি, ঠিক আছে। দ্যাট মিন্স আমাদের যদি এইটা একটা ওয়াটার ড্রপলেট হয়, ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা ওয়াটার ড্রপলেট, ঠিক আছে। তো ওয়াটার ড্রপলেটের ভিতরকার যে প্রেসার আর বাহিরেরকার যে প্রেসার, এই দুইটার প্রেসারের যে ডিফারেন্স সেটাই হচ্ছে আমাদের পি। আর ডিটা কি? ডি হচ্ছে আমাদের ওয়াটার ড্রপলেটের যে ডায়ামিটার, এই যে ডায়ামিটারটা, এই ডায়ামিটারটা হচ্ছে আমাদের ডি। আর হচ্ছে কি, আর হচ্ছে এই ফি হচ্ছে আমাদের সারফেস টেনশন। সারফেস টেনশনটা কোথায় কাজ করে একটু আগে কি বলেছি? বাউন্ডারিতে, ফ্রি সারফেসে, তাই না? সারফেস টেনশন ফিনোমেননটা ঘটতেছে কোথায়? আমাদের ফ্রি সারফেসে না? তার মানে আমরা যদি জিনিসটা একটু খেয়াল করি, মনে করো আমাদের এটা হচ্ছে একটা ওয়াটার ড্রপলেট, এই ওয়াটার ড্রপলেটটাকে আমরা এই বরাবর কেটে ফেলেছি। এই বরাবর কাটার ফলে এরকম একটা পোর্শন দেখা যাচ্ছে, তাই না? এরকম পোর্শনটাই দেখবে। তো এখন তাহলে আমরা ফার্স্টে প্রেসারটা একটু বুঝে নেই। প্রেসারটা কিভাবে কাজ করতেছে? প্রেসার হচ্ছে আমরা যখন এরকম একটা পোর্শন পাচ্ছি, এই পোর্শনে দেখো, এই যে এই পোর্শনটা কি, এই পোর্শনটাই হচ্ছে আমাদের এই নীল কালারের এই পোর্শনটা। এই পোর্শনটা তখন কি, যদি আমরা এই সাইড থেকে দেখি তাহলে জিনিসটাকে দেখতে কি দেখা যাবে? একটা সার্কুলার শেপের মতো দেখা যাবে। তো আমাদের এই পিটা কি বরাবর কাজ করবে? পিটা কি এই সার্কুলার শেপের কি এরিয়া বরাবর কাজ করবে না? জি স্যার। আচ্ছা, আর এখন সারফেস টেনশন বলতে কি বোঝা যায়? আমাদের সারফেস বরাবর কাজ হবে। দ্যাট মিন্স কি, আমাদের এই যে সার্কুলার শেপ, এই সার্কুলার শেপের কি কি বরাবর কাজ করবে?
সার্কুমফারেন্স বরাবর। এই জন্যই দেখো সার্কুলার ফেসের সার্কুমফারেন্স বরাবর এই যে তীর চিহ্ন দেওয়া, আর এই দুইটা কি অপোজিট ডিরেকশনে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আমাদের সারফেস টেনশনটা কি বরাবর কাজ করতেছে আমরা জানলাম। সারফেস টেনশন মানে এটা কি সারফেসে থাকবে, দ্যাট মিন্স এটা কি সার্কুলার শেপের যেই সারফেসে, কারণ কি ভিতরটা কি হলো না, দ্যাট মিন্স আমাদের উপরে বাহিরের সারফেসে কাজ করবে। সো এই জন্যই এই যে সার্কুলার সার্কামফারেন্স বরাবর কাজ করবে। আর প্রেসারটা কি, প্রেসারটা হচ্ছে ভিতরে কাজ করতেছে, দ্যাট মিন্স আমাদের এরিয়া বরাবর কাজ করতেছে। তো তাহলে আমরা যদি এখানে আমরা দুইটা জিনিস মেজা পাবো, একটা হচ্ছে প্রেসার ফোর্স আর সারফেস টেনশন ফোর্স। তো আমরা প্রেসার ফোর্স বের করার জন্য তাহলে কি বলা যায়, প্রি প্রেসার কাজ করতেছে। ঠিক আছে, সো আমাদের তাহলে প্রেসার ফোর্স বের করার জন্য কি করা যায়, পি টাইমস এই সার্কুলার শেপের এরিয়া। এখন ডায়ামিটার যদি ডি হয় এই সার্কুলার শেপের, তাহলে কি বলা যায়, পাই ডি স্কয়ার বাই 4 টাইমস পি। তাহলে কি প্রেসার ফোর্সটা পেয়ে যাব পাই ডি স্কয়ার বাই 4 টাইমস পি। এখন হচ্ছে সারফেস টেনশন, সারফেস টেনশন মানে পি। এখন সারফেস টেনশনটা কিভাবে বের করা যায়, সার্কুমফারেন্স টাইমস পি। তাহলে কি সার্কুমফারেন্সটা কি পাই ডি টাইমস পি। তাহলে কি সারফেস টেনশন ফোর্সটা পেয়ে যাব পাই ডি টাইমস পি। বুঝতে পারছো তো কিভাবে আসছে জিনিসগুলো। এখন দেখো যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ইকুইলিব্রিয়াম কন্ডিশনও হচ্ছে আমাদের এই প্রেসার ফোর্স আর সারফেস টেনশন ফোর্স এই দুইটা হচ্ছে ইকুয়াল আর অপোজিটলি কাজ করতেছে। তাহলে কি দেখা যায়, এইটা ইকুয়াল টু এইটা, এই জিনিসটা এখানে লেখা হয়েছে। দেন আমরা ফাইনালি কি বের করেছি, আমরা ফাইনালি প্রেসার ডিফারেন্স কতটুকু সেটার একটা ফর্মুলা জেনারেট করেছি। দ্যাট মিন্স আমাদের এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে যে P ইকুয়াল টু 4P ডিভাইডেড বাই ডি। এই পিটা হচ্ছে আমাদের প্রেসারের যে ডিফারেন্স সেটাই, ইনসাইড আর আউটসাইডের প্রেসার ডিফারেন্স। এটা হচ্ছে এই ইকুয়েশনটা হচ্ছে ওয়াটার ড্রপলেটের জন্য। এখন 2 নাম্বার কেসে চলে আসবো, এটা হচ্ছে সোপ বাবল। সোপ বাবলের জন্য আমাদের যেটা করতে হবে, দেখো আমরা যদি ছবিটা এখানে দেখি, দেখো তো এই ছবিটা আর এই ছবিটা, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি দেখা যাচ্ছে বলতো। এখানে আমরা একটু আগে যা দেখে আসছি, এখানে ডিফারেন্সটা কোথায় সোপ বাবলে, সারফেসটা একটু বেশি। এখানে হচ্ছে দেখো এই যে একটা সারফেস থাকতেছে সেটার উপরে আরেকটা সারফেস, দ্যাট মিন্স কি আমাদের কয়টা সারফেস, এখানে দুইটা সারফেস। দ্যাট মিন্স দুইটা যদি সারফেস হয় তাহলে আমাদের সারফেস টেনশন কয়টা করে কাজ করবে, দুইটা। তার মানে আমাদের সারফেস টেনশন ফোর্স আগের ক্ষেত্রে যেই সারফেস টেনশনটা ফোর্স পাইছি সেটাকে কি 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে কি আমাদের সোপ বাবলের জন্য কি সারফেস টেনশন ফোর্সটা পেয়ে যাব না। কারণ কি এখানে দুইটা সারফেসের রেডিয়াস দুই রকম হবে না, দুইটা সারফেসকে আমরা ধরে নিচ্ছি। আসলে এখানে যে রেডিয়াস বা আমরা ডায়ামিটারই যদি ধরি যে খুবই নগণ্য ডিফারেন্স, এই জন্য আমরা ডি ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে বলা যায় কি আমাদের একটু আগে যে সারফেস টেনশন ফোর্সটা বের করছি সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাব, সোপ বাবলের জন্য। কারণ কি এখানে দুইটা সারফেস আছে, দ্যাট মিন্স আমাদের সারফেস টেনশন ফোর্সকে এখানে দেখো 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। আর প্রেসার ফোর্স কি আমাদের ইনসাইডের যে ডায়ামিটার সেই ডায়ামিটারের ভিতরে কাজ করতেছে, তাই না। এই যে এটা হচ্ছে পি, এই তীর চিহ্নগুলা, দ্যাট মিন্স কি আমাদের এরিয়াটা তো ভিতরে সেমই আছে, তার মানে পিটা সেমই আছে। সো পি জায়গায় পিটা সেমই আছে। তো তাহলে আমাদের পি, এখানে পি এর যে ইকুয়েশনটাকে আমরা যদি ফর্মুলেট করি তাহলে এখানকার ফর্মুলাটা একটু ডিফারেন্ট চলে আসতেছে, পি ইকুয়াল টু 8P ডিভাইডেড বাই ডি। এই ইকুয়েশনটা আমাদের একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে সোপ বাবলের জন্য। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এখন এখানে একটা কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে soap solution has a high value of surface tension P even with small pressure of blowing a soap bubble which tend to blow larger of diameter। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে সোপ বাবলের জন্য খেয়াল করে দেখা যায় যে সোপ বাবলের ক্ষেত্রে আমাদের যে সারফেস টেনশনটা বেশি থাকে। ঠিক আছে, সারফেস টেনশনের ভ্যালুটা। তো এখন হচ্ছে আমরা লিকুইড জেট, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কেস, এর জন্য আমরা পি এর ভ্যালুটা পি এর একটা ফর্মুলা জেনারেট করব। দেখো
আমাদের যে লিকুইড জেট এর জন্য দেখা যাচ্ছে যে লিকুইড জেটের সারফেসটা হচ্ছে এরকম, মানে হচ্ছে অনেকটা সিলিন্ডার আকৃতির। তো আমরা এখান থেকে কেটে নিয়েছি মাঝখান থেকে কেটে নেওয়ার পরে আমরা হচ্ছে জিনিসটাকে ডিটারমাইন করবো। তো আমাদের বলেছিলাম কি আমাদের প্রেসারটা কোন বরাবর কাজ করে, এরিয়া বরাবর। তার মানে কি এই এরিয়া বরাবর কি আমাদের প্রেসার ফোর্সটা কাজ করতেছে, তাই না? জি স্যার। এই সারফেসের এরিয়া বরাবর, এরিয়াটাকে আমি এ দিয়ে ডিনোট করলাম। তাহলে আমাদের যদি এই যে এটা তো একটা সিলিন্ডার আকৃতির শেপ, আমরা ধরে নিচ্ছি ডায়ামিটার হচ্ছে ডি আর লেংথটা হচ্ছে মানে যেটাকে আমরা সিলিন্ডারের হাইট বলি, এরকম হাইটটা হচ্ছে এল। তাহলে আমাদের এই এরিয়াটার এরিয়া কত আসবে বলো তো? এরিয়াটা কত আসবে এখানকার? আমাদের এটা হচ্ছে এল আর এই ডায়ামিটার হচ্ছে ডি। এরিয়াটা কত আসবে বলো তো? পাই ডি স্কয়ার এইচ বাই 4। আহা সিম্পল, দেখো এইটা হচ্ছে ডি, এটা হচ্ছে এল। জিনিসটা কি একটা কি আমাদের হচ্ছে কি বলবো, আমাদের একটা আয়তাকার শেপ ধারণ করেছে না? জি স্যার। দ্যাট মিনস তাহলে কি আয়তাকার শেপে দেখো আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে। এল কি লেংথ, ডিটা কি অনেকটা ওয়াইডস এর মতো, তাহলে কি এরিয়া কি আসবে এল টাইমস ডি। বুঝতে পারছো? আমরা তো এই পোর্শনটার এরিয়া নিচ্ছি, এই পোর্শনটার জি এরিয়া কি স্যার। এল টাইমস ডি না? তাহলে জি স্যার। তাহলে দেখো আমাদের কি আসছে জিনিসটা, আমাদের হচ্ছে প্রেসার ফোর্স কি আসবে পি টাইমস এল টাইমস ডি, পি টাইমস এল টাইমস ডি। এখন দেখো আমাদের সারফেস টেনশন ফোর্সটা কি বরাবর কাজ করে, কি বলেছিলাম আমরা? সারফেস বরাবর, তাই না? আমরা যে এই এরিয়াটা তো ভিতরের পোর্শন, তার মানে সারফেস পোর্শন কোনগুলা? সারফেস পোর্শনটাকে আমরা যদি আরেকটু ভালোভাবে দেখি, আমি একটু ইরেজ করে নেই। আমাদের সারফেস পোর্শন কোনগুলো এখানে? দেখো এই যে এটা হচ্ছে আমাদের সারফেস। একইভাবে কি এই পোর্শনটা কি আমাদের সারফেস না? দ্যাট মিনস আমাদের যদি সারফেস পোর্শন গুলো হয় তাহলে কি এই বরাবর ফি গুলো কাজ করতেছে। তো এই বরাবর তাহলে কি বলা যায় সারফেস টেনশনের জন্য 2L টাইমস পি বলা যায় সারফেস টেনশন ফোর্স। দ্যাট মিনস সেটা লেখা আছে 2L টাইমস পি। তাহলে আমরা ওই যে জানি যে দুইটা ফোর্স হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে আর হচ্ছে তাহলে কি বলা যায় এই দুইটা ফোর্সটাকে আমরা হচ্ছে ইকুয়াল টু দিয়ে সাইন দিয়ে লিখেছি, ডিনোট করেছি, দেন হচ্ছে আমরা পি এর একটা জেনারেল ইকুয়েশন ডিরাইভ করেছি। তো তোমাদের এই তিনটা কেস নিয়ে কি কারো কোথাও কোনো প্রবলেম আছে? যদি প্রবলেম না থাকে তাহলে আমরা এখন ম্যাথে চলে যাব। ম্যাথ গুলো খুবই সিম্পল, কারণ ইকুয়েশন গুলোই খুব সিম্পল। আচ্ছা, তো আমরা তাহলে দেখো প্রথম ম্যাথটা একটু দেখি যে এখানে বলা হচ্ছে ইফ দ্য সারফেস টেনশন এট এয়ার ওয়াটার ইন্টারফেস ইজ এত। আচ্ছা, এই ভ্যালুটা কিসের বলো তো? এই ভ্যালুটা ফি নাকি পি সারফেস নাকি টেনশনের। সারফেস টেনশন? মানে এই ভ্যালুটা হচ্ছে পি। দেখো আমরা কিন্তু ইউনিট দেখি তার ভ্যালুটা বুঝতে পারি যে এটা কি দিয়ে ডিনোট করা হয়েছে। দেখো নিউটন পার মিটার কিসের ইউনিট ছিল? আমাদের সারফেস টেনশন। দ্যাট মিনস এই ভ্যালুটা হচ্ছে আমাদের পি। মানে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করতাম সেটা হচ্ছে আমি হচ্ছে জাস্ট ইউনিট দেখে আমি বের করে ফেলতাম যে কোনটা হচ্ছে আমার কোনটাকে আমি কি দিয়ে ডিনোট করতে হবে। যেমন নিউটন পার মিটার দেখে আমি বুঝে ফেলতাম এটা হচ্ছে পি দিয়ে ডিনোট করতে হবে। এতে করে হচ্ছে আমার টাইম অনেক সেভ হয়ে যেত। ঠিক আছে, তারপরে হচ্ছে মানে হালকা একটু জাস্ট কি বলবো কোশ্চেনটা স্ক্যান করে করে আমি ম্যাথটা করতে পারতাম। এই জিনিসটা একটা খুব টাইম সেভ হয় পরীক্ষার ক্ষেত্রে। এখন দেখো এখানে বলা হচ্ছে যে সারফেস টেনশন এট এয়ার ওয়াটার ইন্টারফেস। তার মানে কি এখানে এয়ার বাবল নাকি সোপ বাবল নাকি হচ্ছে এখানে সরি এখানে কি ওয়াটার ড্রপলেট নাকি সোপ বাবল নাকি হচ্ছে লিকুইড জেট নিয়ে কাজ করতেছে বলো তো? স্যার এটা ওয়াটার বাবল। ওয়াটার ড্রপলেট, ঠিক আছে, এয়ার ওয়াটার সারফেস। কিন্তু এখানে যদি এয়ার ওয়াটার না দেয়, এখানে যদি সোপ এয়ার দিত তাহলে কি বোঝাতো? এটা সোপ বাবল। ঠিক আছে, তো তাহলে আমাদের কি ইকুয়েশন যেটা ইউজ করতে হবে সেটা কিসের জন্য? ওয়াটার ড্রপলেটের জন্য। কি বলা হয়েছে? আমাদেরকে প্রেসার ডিফারেন্স বের করতে বলেছে, যেটা ডায়ামিটার এই বাবলটার এয়ার বাবলের ডায়ামিটার দেওয়া আছে।
তাহলে দেখো আমাদের পিও দেওয়া আছে, ডিও দেওয়া আছে, আমাদেরকে পি বের করতে বলছে। সো আমাদের ওয়াটার ড্রপলেটের জন্য পি এর যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের মানগুলো বসিয়ে দিলে আমরা বের করতে পারবো। এটাও সেমি, বাট এখানে বলা হয়েছে যে সোপ এয়ার ইন্টারফেস। তার মানে কি, এটা হচ্ছে আমাদের সোপ বাবল। তাহলে সবকিছুই সেম, আমাদের হচ্ছে পি দেওয়া আছে, ডি দেওয়া আছে, আমাদের জাস্ট পি এর যে ইকুয়েশনটা বসাবো সেটা হচ্ছে সোপ বাবলের জন্য ইকুয়েশনটা, সেটা বসাবো, তাহলে আমরা পেয়ে যাবো। এখানে এই 1.24টা একটু দেখি। 1.24 এ বলা হয়েছে কি, এটা হচ্ছে এখানে বলা হয়েছে যে স্ট্রিম বাবল এয়ার ইজ ইন্ট্রোডিউসড থ্রু এ নোজেল, আচ্ছা, ইনটু এ ট্যাঙ্ক। তারপর কি বলা হয়েছে, আচ্ছা, if the process requires 3 mm diameter of the bubbles to be formed, how much air pressure the nozzle must exceed that the surrounding water? আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে ফার্স্টের প্রশ্নটুকু করবো, নিচের প্রশ্নটুকু করবো না, কারণ হচ্ছে এখানে অ্যাবসলিউট প্রেসারের যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা নেক্সট যে চ্যাপ্টারটা পড়বো প্রেসার মেজারমেন্টে, সেখানে হচ্ছে আমরা দেখবো। সো আমরা এই প্রশ্নটা আপাতত অমিট করে যাই, ঠিক আছে? ওই জায়গাটাতে আমরা এই জিনিসগুলো শিখবো। তো আমরা তাহলে এই জায়গাটাকেই দেখবো। দেখো আমাদের হচ্ছে এখানে এয়ার বাবল, এখানে হচ্ছে আমাদের যে বাবলটা, সেটা হচ্ছে কি এয়ারের সাথে হচ্ছে স্ট্রিমের, দ্যাট মিনস হচ্ছে কি এখানে কি ওয়াটারের, তার মানে হচ্ছে ওয়াটার ড্রপলেট। ওয়াটার ড্রপলেটের জন্য আমাদের এখানে ডায়ামিটার দেওয়া আছে, ডি এর ভ্যালু দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে আমাদের হচ্ছে, আমাদেরকে তারপরে দেওয়া আছে হচ্ছে যে আমাদেরকে আর কি দেওয়া আছে, আমাদেরকে এই যে সারফেস টেনশনের ভ্যালুটা দেওয়া আছে। তাহলে আমাদের কি বের করতে বলেছে, আমাদের হচ্ছে প্রেসার ডিফারেন্স, ঠিক আছে? তো তাহলে প্রেসার ডিফারেন্স আমাদের পি বের করতে হবে। তাহলে পি এর ভ্যালুটা আমরা ওই ইকুয়েশন দিয়ে জাস্ট বসিয়ে বের করে ফেলবো, ঠিক আছে? এই প্রশ্নটা তোমাদের আপাতত অমিট করে যাও, অ্যাবসলিউট প্রেসার, এটা আমরা নেক্সট চ্যাপ্টারে দেখবো। এখানে দেখো এটা হচ্ছে, এখানেও হচ্ছে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে আউটসাইড প্রেসার। এখানে দেখো সোপ বাবল, দ্যাট মিনস সোপ বাবলের জন্য যে ইকুয়েশন, সেই ইকুয়েশনে আমরা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিব, তাহলে আমরা পেয়ে যাব। এখানে জাস্ট ওরা বের করতে বলছে যে আমাদেরকে সারফেস টেনশন, সারফেস টেনশন মানে কি, আমাকে পি বের করতে হবে। আমাদের পি এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? এই যে দেখো আমাদের ইনসাইড আর আউটসাইড প্রেসারের যে ডিফারেন্স, সেটা দেওয়া আছে পি এর ভ্যালু। সো আমরা ইজিলি পি এর ভ্যালুটা বের করতে পারবো। এগুলো খুবই সহজ। এখানে কি বলা হয়েছে, এখানে প্রথমে জানতে চাইছে যে আমাদের সারফেস টেনশনটা আসলে কি জিনিস। সারফেস টেনশনটা তোমরা হচ্ছে কি, আমাদের যে একটা টেনশন ফোর্স অ্যাক্টিং অন দা, আমাদের যে একটা টেনশন ফোর্স, যেটা হচ্ছে আমাদের সারফেসে, লিকুইডের যে সারফেসে কাজ করতেছে, যেখানে কি আমাদের মানে ফ্রি সারফেসে কাজ করতেছে, সেই জায়গাটায় সেই জায়গাটা কি বলা হচ্ছে, যে আমাদের সারফেস টেনশন। এই জিনিসগুলো এখানে বলা হয়েছে। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝিয়ে বলবা। আর কি বলা হয়েছে যে ইফ দ্য প্রেসার ডিফারেন্স বিটুইন দ্য ইনসাইড এন্ড আউটসাইড এয়ার, দ্যাট মিনস আমাদেরকে প্রেসার ডিফারেন্সের ভ্যালুটা দেওয়া আছে, প্রেসার যেটা ডায়ামিটার ডি দেওয়া আছে, আমাদেরকে সারফেস টেনশন বের করতে বলছে। আর কি কি টাইপের, আমাদের এটা হচ্ছে এয়ার ওয়াটার, দ্যাট মিনস আমাদের হচ্ছে ওয়াটার ড্রপলেট। সো ওয়াটার ড্রপলেটের জন্য ইকুয়েশন বসিয়ে দিলেই আমরা ইজিলি পেয়ে যাব, ঠিক আছে? এখন আমরা চলে আসবো ক্যাপিলারি। আচ্ছা, ক্যাপিলারি জিনিসটা, ক্যাপিলারি জিনিসটা আমরা আগে পড়ে আসছি। তোমাদের কি কারো কি কিছু মনে আছে ক্যাপিলারি জিনিসটা নিয়ে? এখানে কিছু আহ একটু ট্রিকি ম্যাথ আছে ক্যাপিলারি এই জায়গাগুলোতে। ক্যাপিলারি জিনিসটা কি, ক্যাপিলারি জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে তোমার যে মানে লিকুইডের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে, দেখা যাচ্ছে যে কি, আমরা যখন একটা কৈশিক নল, ঠিক আছে, আমরা যখন একটা কৈশিক নলকে বা একটা থিন গ্লাস টিউব, মানে যেটাকে আমরা বলতেছি কৈশিক নল, কৈশিক নলটাকে যখন আমরা একটা মানে লিকুইডের মধ্যে যখন আমরা ইনসার্ট করাচ্ছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের লিকুইডটা রাইজ হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ডিপ্রেশন হচ্ছে। এই যে ঘটনা, সেটাকে, এই ফিনোমিননটাকে বলা হচ্ছে মেইনলি ক্যাপিলারি, ঠিক আছে?
এখন কথা হচ্ছে এই ক্যাপিলারিটা কি জন্য ঘটতেছে? এই ক্যাপিলারিটা ঘটার মেইন রিজন হচ্ছে এখানে কোহেশন আর অ্যাডহেশন। এই লিকুইড পার্টিকেলের মধ্যে কোহেশন আর অ্যাডহেশন থাকার জন্য এই ক্যাপিলারি ঘটনাটা ঘটতেছে। তো আমরা আরেকটু ডিটেইলস যদি জানি, আমরা মনে করো এই যে একটা কৈশিক নলকে আমরা একটা ওয়াটার, এখানে আমাদের ওয়াটার আছে, এই ওয়াটারের মধ্যে যখন আমরা ইনসার্ট করাবো, ডুবাবো, তখন কি দেখা যাবে? তখন দেখা যাবে যে আমাদের হচ্ছে পানির লেভেলটা কিছুটা উপরের দিকে উঠে গেছে, মানে কি কিছুটা রাইজ হয়েছে, ঠিক আছে? সো এই যে এই ঘটনাটা, সেটাকে আমরা বলতেছি কি ক্যাপিলারি। আর যখন আমরা মার্কারি ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, মার্কারি ক্ষেত্রে যখন আমরা এরকম কৈশিক নলটাকে ডুবাই, তখন আমরা কি জানি, আমরা হচ্ছে এই যে লেভেলটা কি নিচের দিকে নেমে যায়, মানে কি এখানে ডিপ্রেশন হয়েছে। তার মানে এটা এই যে এখানে রাইজ আর ডিপ্রেশন, এই দুইটা যে ফিনোমিনন হচ্ছে সেটাকে বলা হচ্ছে মেইনলি ক্যাপিলারি। এখন আমরা তাহলে একটু জিনিসগুলো একটু ইকুয়েশন দিয়ে ডিরাইভ করি। একটা হচ্ছে ওয়াটারের জন্য আর হচ্ছে মার্কারির জন্য। আসলে আমরা একটার জন্য ইকুয়েশন ডিরাইভ করবো, দেন বাকিগুলো সেম। ওই ইকুয়েশন থেকে আমরা বাকিগুলো জাস্ট বের করবো। আমরা প্রথমে ওয়াটারের জন্যই দেখবো। প্রথমে দেখো, আমরা যে কৈশিক নলটা নিয়েছি, সেই কৈশিক নলটা একটা ডায়ামিটার আছে, সেই ডায়ামিটারটাকে আমরা ডি ধরে নিয়েছি, ঠিক আছে? যেটা একটা স্মল ডায়ামিটার। থিটা হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা কিসের? অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে সারফেস টেনশন, এই ফি আর হচ্ছে আমাদের এই যে কৈশিক নলের যে সারফেস, এই দুইটার মধ্যবর্তী কোণটা হচ্ছে এই থিটা। আর ফিটা হচ্ছে এই যে সারফেস টেনশন, ঠিক আছে? আর ডাব্লিউটা হচ্ছে ওয়েট ডেনসিটি। আমরা এর আগেও জেনে আসছি ডাব্লিউ মানে হচ্ছে ওয়েট ডেনসিটি। তাহলে আমাদের যে কাজটা সেটা হচ্ছে, আমরা জানি কি যে আপওয়ার্ড যে সারফেস টেনশনটা, টেনশন ফোর্স কাজ করতেছে, দ্যাট মিন্স কি আমাদের উপরের দিকে যে সারফেস টেনশন ফোর্সটা কাজ করতেছে, সেইটা ইকুয়াল টু ওয়েট অফ দা ওয়াটার কলাম ইন দ্য টিউব। দ্যাট মিন্স আমাদের এই টিউবে কতটুকু এক্সট্রা উপরের দিকে রাইজ হয়েছে, সেইটুকুর যেই ওয়েট, ঠিক আছে, সেইটুকুর যে ওয়েট ওয়াটার কলামের, মানে সেই জিনিসটাই হচ্ছে আমাদের ওয়েট অফ দ্য ওয়াটার কলাম অফ দ্য টিউব, ঠিক আছে? তাহলে এই দুইটা জিনিস ইকুয়াল। তাহলে বলা যায় কি, দেখো আমাদের যে আপওয়ার্ড সারফেস টেনশন ফোর্স, সেটা বের করতে হবে। এখন আমাদের দেওয়া আছে কি, সারফেস টেনশন ফোর্সটা আমরা কি জানি, সারফেস বরাবর, সারফেসের ডিরেকশন বরাবর কাজ করে। এখানে যখন ওয়াটারটা যখন উপরের দিকে রাইজ হচ্ছে, রাইজ হওয়ার পরে জিনিসটা কি কিছুটা কি মানে এরকম অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে না? আমরা তো এগুলো দেখে আসছি ছোটবেলায়। তো তার মানে কি, আমরা যদি এই সারফেস বরাবর কাজ করে, তাহলে জিনিসটা কি ফিটা এই বরাবর কাজ করতেছে, সারফেস টেনশন ফোর্সটা। এখন আমাদের দরকার কি আপওয়ার্ড ফোর্সটা। তো আপওয়ার্ড ফোর্সটাকে আমরা জানি কি এটাকে দুইটা কম্পোনেন্টে ভাগ করা যায়। আমরা এখন আপওয়ার্ড এই কম্পোনেন্ট বরাবর যদি নিতে চাই, তাহলে কি বলা যায় বলতো? এই ফিটাকে যদি এই ডিরেকশন বরাবর নিতে চাই, তাহলে কি আসবে? ফি। সিগমা কস থিটা। তাহলে আসবে ফি কস থিটা, তাই না? এখন দেখো আমাদের এই জিনিসটা কি একটা সার্কুলার ফর্ম আকার ধারণ করেছে না? সার্কুলার ফর্ম, কারণ কি সার্কুলার ফর্ম হচ্ছে মিনিমাম এরিয়া ক্রিয়েট করতেছে। সার্কুলার ফর্ম যখন ক্রিয়েট হচ্ছে, তখন কি সার্কুলার ফর্মের জন্য আমরা কি জানি, আমরা এই যে ফিটা কি বরাবর কাজ করতেছে বলো তো? সার্কমফারেন্স বরাবর, সার্কেলের কি পরিধি বরাবর কাজ করতেছে, তাই না? তাহলে কি আসবে? সার্কেলের পরিধি আমরা কি জানি, পরিধিটা কি এখানে এই যে এই ডায়ামিটারের যে ডিটা, সেটাই কি আমাদের এই সার্কেলের ডায়ামিটার, তাই না? তাহলে কি বলা যায়, পাই ডি। পাই ডিটাই কি এখানে কি এই সার্কেলের পরিধিটা। জি স্যার। তার মানে পাই ডি টাইমস পি কস থিটা। স্যার এটা মাল্টিপল করতেছে কেন? হ্যাঁ স্যার এটা যে পাই ডি মাল্টিপল কস থিটা, এটা মানে স্যার মাল্টিপ্লাই কেন করা হয়? আচ্ছা, তোমার পাই ডিটা হচ্ছে তোমার 1 ইউনিটের জন্য। আমাদের ফি একটু আগে যেই রিজনে আমাদের দেখো, একটু আগে কি করেছিলাম, ফি টাইমস পাই ডি। এখানে ফিটা কেন মাল্টিপ্লাই করা হয়েছে? আমরা যদি 1 ইউনিটের কথা চিন্তা করি, 1 ইউনিটের জন্য যেটা হয়, আমরা ফি ইউনিটের জন্য কি সেটা মাল্টিপ্লিকেশন আসবে না? জি স্যার। সেই রিজনে, বুঝতে পারছো? এখন বুঝতে পারছি। আচ্ছা, তো তাহলে এখন হচ্ছে আমাদের এই সাইডে কি বলা হচ্ছে, ওয়েট অফ দা, যেটা ইকুয়াল টু হবে
ওয়েট অফ দ্য ওয়াটার কলাম ইন দ্য টিউব, দ্যাট মিনস আমাদের ওয়াটার টিউবের ভিতরে ওয়েটটা, তার মানে কি আমাদের এখানে কতটুকু ক্যাপিলারি রাইজ হয়েছে। এই যে এখানের যে কার্ভ অংশটা তৈরি হয়েছে, কার্ভ অংশের এই লোয়ার পয়েন্ট থেকে আমাদের এই যে ওয়াটার লেভেল, আমাদের যে ওয়াটার লেভেলটা আছে সেই ওয়াটার লেভেল পর্যন্তই তো রাইজটা হয়েছে, তাই না? দ্যাট মিনস এতটুকু পোর্শনের যদি আমরা এরিয়া বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারি? দেখো এই পোর্শনটাকে যদি আমি একটু কেটে বাহিরের দিকে নিয়ে আসি, এটা কি জিনিসটা কি অনেকটা সিলিন্ডার আকৃতির বলা যায়, তাই তো? বলা যায় না এই পোর্শনটা অনেকটা সিলিন্ডার আকৃতির না? যদি আমি এই পোর্শনটার কথা চিন্তা করি, জি স্যার। তাহলে এই সিলিন্ডারের জন্য যে ইয়াটা আমাদের ভলিউমটা কি আসে বলতো? যদি এতটুকুর হাইট যদি হয় আমার এইচটা কি ক্যাপিলারি রাইজ, এই যে এইচ দিয়ে ডিনোট করেছে, পাই ডি স্কয়ার বাই 4 টাইমস এইচ বলা যায়। জি স্যার। তাহলে আমাদের দরকার হচ্ছে ওয়েট অফ দ্য ওয়াটার কলাম। তাহলে এতটুকু যে ভলিউম পেয়ে গেছি সেটার সাথে হচ্ছে আমাদের ওয়েট ডেনসিটি মাল্টিপ্লাই করলে আমরা ওয়েট অফ দ্য ওয়াটার কলাম পেয়ে যাব। ঠিক আছে, সো আমাদের সেই কাজটাই করা হয়েছে। তারপরে কি কাজ আমাদের হচ্ছে কতটুকু ক্যাপিলারি রাইজ হচ্ছে সেই জিনিসটা বের করতে হবে, দ্যাট মিনস এইচ বের করতে হবে। সো তাহলে আমরা এই ইকুয়েশন থেকে জাস্ট আমরা একটু ফর্মুলেশন করে দেন আমরা এইচ এর একটা ইকুয়েশন দাঁড় করিয়ে ফেললাম। এখন দেখো দেখা যাচ্ছে যে আমাদের পিওর ওয়াটার আর যদি আমাদের ক্লিন গ্লাস নেই, মানে একদম ক্লিন গ্লাস, সেই ক্ষেত্রে থিটাটা অলমোস্ট 0। সো থিটা যদি 0 হয় এই ইকুয়েশনে cos 0 মানে কত? 1। তাহলে এই ইকুয়েশন থেকে দেন আমরা এই এরকম একটা ফর্মুলা ডিরাইভ করতে পারি। ঠিক আছে, এই এইচটা হচ্ছে কতটুকু ক্যাপিলারি রাইজ হয়েছে একটা গ্লাসের মধ্যে। ঠিক আছে, এখন আমার আর এখানটা বুঝতে পারলাম না, থিটা টেন্ডস টু 0। থিটা 0 কোন ক্ষেত্রে? থিটা 0 হচ্ছে যদি আমাদের পিওর ওয়াটার নেই আর যদি আমরা গ্লাসটা যদি ক্লিন হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে থিটা অলমোস্ট 0। থিটা যদি 0 হয় সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা জেনারেট করতে পারি। ক্লিয়ার? আর থিটার ভ্যারিয়েশন আসতে পারে যদি আমাদের ওয়াটারটা কিছুটা কন্টামিনেট হয়। ওয়াটার কন্টামিনেট হলে দেখা যাচ্ছে থিটা 25 বা তারও বেশি হয়। ঠিক আছে, এই তোমাদের মেইনলি এই ইকুয়েশনটা মনে রাখলেই চলবে। ক্লিয়ার? এখন তোমরা আমাকে বলো তো যে এই যে পানির ক্ষেত্রে যে ক্যাপিলারি রাইজ হচ্ছে আর এই যে মার্কারির ক্ষেত্রে যে এই যে ক্যাপিলারি ডিপ্রেশন হচ্ছে, এখানে কেন ক্যাপিলারি ডিপ্রেশন হচ্ছে আর এখানে কেন ক্যাপিলারি রাইজ হচ্ছে, এই ঘটনাটা একটু আমাকে বলো তো, মানে রিজনটা কি? এটার পিছনে তো একটা রিজন আছে তাই না, রাইজ আর ডিপ্রেশন হওয়ার পিছনে। স্যার পারদের সারফেস টেনশনটা বেশি। পারদের সারফেস টেনশন বেশি। আর কেউ কি কিছু বলবা? এডিশনটা বেশি মনে হয় পোরশন থেকে। আচ্ছা, এখানে এটার পিছনে একটা রিজন হচ্ছে যে যখন আমরা যখন পানি চিত্রটার যে ফ্লুইড স্যার ওটা হচ্ছে অ্যাডেশনটা বেশি। আচ্ছা, তো আমার কথাটা এখন শোনো, যারা অ্যাডেশন নিয়ে বলতেছিল তাদেরটা কিছুটা ঠিক আছে, আর যে সারফেস টেনশন নিয়ে বলছে তার আসলে কনসেপ্টটা কিছুটা ভুল। এখন দেখো আমরা একটু জানি আসলে এটার পিছনে মেইন সায়েন্সটা কি। সায়েন্সটা হচ্ছে এখানে আমরা তো জানি যে পানির মলিকুলের মধ্যে যে অ্যাট্রাকশনটা সেটা কি কোহেশন, আর পানির সাথে যে সলিড বাউন্ডারির মানে সলিডের যেই মলিকুলার যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে অ্যাডহেশন। সো এইখানে দেখো আমরা যখন পানি নিচ্ছি, পানি দিয়ে যখন কৈশিক নলটা ডুবাচ্ছি তখন দেখা যাচ্ছে যে পানির সাথে যে কৈশিক নলের যে সারফেসের যে আকর্ষণ, সেই আকর্ষণ বলটা অনেক বেশি হয় পানির অণুগুলোর মধ্যে আকর্ষণের তুলনায়। তার মানে যখন কৈশিক নলের সাথে পানির মলিকুলের আকর্ষণ বলটা বেশি হয় তার মানে কি হচ্ছে, আকর্ষণ বলটা বেশি হওয়ার কারণে পানিটাকে কি উপরের দিকে টেনে নিয়ে যাবে না? পানির অণুগুলার সাথে যখন আমাদের কৈশিক নলের মলিকুলগুলার আকর্ষণ বলটা বেশি হয় তখন কি কৈশিক নলের যে বাউন্ডারি সারফেসটা আছে সেটা কি আকর্ষণ বলটা বেশি কাজ করতেছে। তার মানে কি তখন সেটাকে উপরের দিকে টানতেছে, এই জন্যই ক্যাপিলারি রাইজ হচ্ছে। আর ডিপ্রেশন হওয়ার মেইন রিজন কি? সেটা ঠিক উল্টা। এখানে হচ্ছে কি মার্কারির যে অণুগুলো আছে সেই অণুগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল বেশি,
কম্পেয়ার টু মার্কারির অণুগুলোর সাথে আমাদের যে কৌশিক নলের যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারির অণুগুলোর মধ্যবর্তী অ্যাডহেসিভ ফোর্সটা কম হওয়ার কারণে কি হয়ে যাচ্ছে, আমাদের যেহেতু মার্কারির অণুগুলোর মধ্যবর্তী কোহেশন ফোর্সটা বেশি, তার মানে কি সেগুলা কি আরো নিচের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে ক্যাপিলারি ডিপ্রেশন আর ক্যাপিলারি রাইজ হওয়ার মেইন রিজন। সবাই ক্লিয়ার? জি এখন স্যার। দেখো আমাদের ক্যাপিলারি ডিপ্রেশনের জন্য এখানে দেখো এইচ এর ভ্যালুটা কি নেগেটিভ আসবে না, মানে কি নিচের দিকে। এখন কিভাবে নেগেটিভ আসতেছে এটাকে আমরা একটু এই ইকুয়েশন থেকে আমরা ডিরাইভ করার চেষ্টা করি। এই ইকুয়েশনে cos থিটা, এখন দেখো যখন ক্যাপিলারি ডিপ্রেশন হচ্ছে এই যে থিটাটা, এই থিটাটা আমরা যদি দেখি থিটার ভ্যালুটা তখন চলে আসে অলমোস্ট 140। অলমোস্ট বলতেছি কেন, কারণ থিটার ভ্যালুটা 130 থেকে 150-র মধ্যে ফ্ল্যাকচুয়েট করে। সো ধরে নিলাম 140, ঠিক আছে। সো যদি 140 হয় থিটাটা, তাহলে বলা যায় কি এখানে cos 140 বলা যায়, বলা যায় কি তাহলে cos থিটা ইকুয়াল টু cos 140 ইকুয়েশনে, তাই না? এই ইকুয়েশনের cos থিটাকে কি বলা যায়, cos 140। সো cos 140 কে আমরা কি লিখতে পারি, cos 180 মাইনাস 40, তার মানে সেটা কি মাইনাস cos 40, তাই না? তার মানে কি যখন মাইনাস cos 40 আসতেছে তার মানে কি থাকতেছে, এইচ এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে আমাদের নেগেটিভ হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স ক্যাপিলারি ডিপ্রেশন হয়ে যাচ্ছে। এইচ এর ভ্যালু নেগেটিভ আসা মানে হচ্ছে ক্যাপিলারি ডিপ্রেশন, এইচ এর ভ্যালু পজিটিভ আসা মানে হচ্ছে ক্যাপিলারি রাইজ। আচ্ছা, এখানে কতগুলো পয়েন্ট আছে এগুলো একটু তোমরা দেখে নিও, এগুলো নিয়ে আর আমি কিছু বললাম না। এখানে আছে, এখানে এই দুইটা জিনিস একটু খেয়াল করি। আর এখানে বলা আছে ক্যাপিলারি টিউবটা হচ্ছে আমাদের ক্যাপিলারি যে ইফেক্টটা সেটা হচ্ছে দেখা যাচ্ছে খুবই নেগলিজিবল যখন আমাদের টিউবটা হচ্ছে 12 মিলিমিটার লঙ্গার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখো এই দুইটা জিনিস আমরা একটু খেয়াল করি যে ওয়েটিং লিকুইড আর নন ওয়েটিং লিকুইডের জন্য। ওয়েটিং লিকুইড যেমন একটা উদাহরণ হচ্ছে ওয়াটার, সেটার ক্ষেত্রে থিটার ভ্যালুটা দেখা যাচ্ছে যে 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয়। আর যদি আমরা একটু আগেও আমি বলেছি, যদি আমরা পিওর ওয়াটার আর গ্লাস, একটা ক্লিন গ্লাস নিয়ে এই কাজটা করি তখন দেখা যাচ্ছে থিটাটা অলমোস্ট 0 চলে আসতেছে। আর আমাদের ওয়াটারটা যদি স্লাইটলি কন্টামিনেটেড হয়ে যায় সেই ক্ষেত্রে থিটার ভ্যালুটা 25 ডিগ্রি থেকে নিয়ে তারও বেশি হতে পারে। ঠিক আছে, আর নন ওয়েটিং লিকুইডের একটা উদাহরণ হচ্ছে মার্কারি। মার্কারির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে থিটার ভ্যালুটা 130 থেকে 150-র মধ্যে হয়, মানে দ্যাট মিন্স আমরা বলতে পারি সেই ক্ষেত্রে থিটাটা হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বেশি আসতেছে। এখন এখানে দেখো কতগুলো ইফেক্টের কথা বলা হয়েছে, যে ইফেক্ট অফ সারফেস টেনশন আর নেগলিজিবল ইন মেনি ফ্লো প্রবলেমস এক্সেপ্ট দিস ফলোইং। দ্যাট মিন্স এগুলা বাদে অন্যান্য ক্ষেত্রে সারফেস টেনশন একটা ইফেক্ট থাকে। তো এগুলো একটু দেখে নিব। এখন আমরা একটু একটা জিনিস একটু জেনে নেই, সেটা হচ্ছে ক্যাপিলারি ইনভার্সন। ক্যাপিলারি ইনভার্সন জিনিসটা তোমাদের এরকম লাগবে না, তারপরেও আমি তোমাদেরকে একটু বলে দিই ক্যাপিলারি ইনভার্সনটা একটু জেনে রাখা ভালো। ক্যাপিলারি ইনভার্সনটা আসলে কোথায় কোথায় ইউজ হয়, এটা হচ্ছে মেইনলি পেইন্টের ক্ষেত্রে দেখা যায়। তারপরে হচ্ছে কি, তারপরে যে আমাদের যে এগ্রিকালচারে যে ইনসেক্টিসাইডস ইউজ করা হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই ক্যাপিলারি ইনভার্সন এই ফিনোমিননটা কাজ করে। ক্যাপিলারি ইনভার্সনটা যদি আমরা বুঝতে চাই, দেখো আমাদের এরকম একটা টিউবের মধ্যে দিয়ে এই যে লিকুইডটা, এই লিকুইডটা হচ্ছে পাস করে। যখন পাস করার জন্য দেখা যাচ্ছে যে এই পোর্শনটাতে এসে লিকুইডটা হচ্ছে ইলিপ্টিক্যাল আকার ধারণ করতেছে। এই যে ইলিপসের মতো আকারটা ধারণ করতেছে, এটার পিছনে মেইন রিজনটা কি? এইটার পিছনে মেইন রিজন হচ্ছে যে আমাদের যে সারফেস এনার্জিটা রূপান্তরিত হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি। এই জন্য এই যে এখানে এসে ইলেকট্রিক্যাল আকার ধারণ করতেছে। সো এই যে এই ফিনোমিননটা কি বলা হচ্ছে, মেইনলি হচ্ছে ক্যাপিলারি ইনভার্সন। তো এটা জাস্ট তোমাদেরকে জাস্ট বলে রাখলাম, এটা যদিও তোমাদের খুব লাগবে না, কারণ হচ্ছে তোমরা ফিউচারে যদি কোনো কারণে ক্যাপিলারি ইনভার্সনটা দরকার হয় এই জন্য জাস্ট একটু বলে রাখা। ঠিক আছে, তো তোমাদের হচ্ছে নেক্সট ক্লাসে এই যে আমরা যে আজকে যে এই ক্যাপিলারি রাইজ এইগুলো যে দেখলাম, রাইজ ডিপ্রেশন, এই ইকুয়েশন গুলো একটু ভালোভাবে দেখে আসবা। এইগুলো নিয়ে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ম্যাথ গুলো করবো। ঠিক আছে, জি স্যার। তো কারো কি কোথাও কোনো সমস্যা আছে? স্যার আচ্ছা।
আচ্ছা, তাহলে আমি তোমাদের শেয়ারটা অফ করে দিচ্ছি।